এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS পয়েন্ট। আমি শ্রীনিতা। আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ব্লাড সার্কুলেশন এবং ব্লাড কম্পোজিশন, এটা নিয়ে আলোচনা করব। তো যেটা প্রথমেই জানার সেটা হলো ব্লাড কি। তো ব্লাড হলো রক্ত, যেটা রক্তরস এবং রক্তকণিকা দ্বারা গঠিত এক প্রকার তরল যোগকলা, যেটা হৃৎপিণ্ড এবং রক্তবাহে অবস্থান করে থাকে। তো এই তরল যোগকলা যেটা, তো একে কানেকটিভ টিস্যু বলা কেন হয়ে থাকে বা সংযোগ কলা কেন বলা হয়ে থাকে, কারণ রক্ত তার তরল ধাত্রের মাধ্যমে দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কলা রয়েছে, তার সঙ্গে সংযোগ সাধন করে থাকে। তো সেই কারণেই রক্তকে তরল যোগকলা বলা হয়ে থাকে, প্লাস কি সংযোগ কলা বলা হয়ে থাকে। ঠিক আছে, কানেকটিভ টিস্যু এই কারণেই বলা হয়ে থাকে। তো হিমোগ্লোবিন রক্তের মধ্যে থাকার জন্য রক্তের রং লাল হয়ে থাকে, কিন্তু ব্যতিক্রমী যে সমস্ত প্রাণী মানে চিংড়ি, কাঁকড়া, এদের দেহে যেহেতু হিমোগ্লোবিন থাকে না, এদের শরীরে কি থাকে, হিমোসায়ানিন থাকে। সেই কারণে হিমোসায়ানিন এই রঞ্জকটা থাকে বলে এই রক্তের রং কিন্তু নীলাভ হয়ে থাকে। ঠিক আছে, আবার কিছু অঙ্গ পতঙ্গ রয়েছে যাদের রক্তে কোনো বর্ণ থাকে না, মানে রক্ত বর্ণহীন হয়ে থাকে। আর রক্তের বিষয়ে আরও অনেক কিছু ডিটেলসে আমরা পরে জানবো। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড কম্পোজিশন বা রক্তের যে উপাদান রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো রক্তের উপাদানের মধ্যে আমাদের জানতে হবে যে উপাদানের মধ্যে কি কি রয়েছে। এক হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটা হলো রক্তের উপাদান হিসেবে রক্তকণিকা। ঠিক আছে, এক হলো প্লাজমা আর একটা হলো রক্তকণিকা। তো এই প্লাজমা আর রক্তকণিকা মিলিয়ে আমরা যেটা পড়লাম কি, রক্তরস এবং রক্তকণিকা, এই দুটো নিয়েই তো রক্তের উৎপত্তি বা রক্ত হয়ে থাকে। তো এই প্লাজমা যেটা, সেটা 55% থাকে এবং রক্ত যে অন্যান্য যে উপাদান রয়েছে মানে কণিকা, সেটা 45% থাকে। তাহলে বুঝতেই পারছো যে প্লাজমা বা রক্তরস সেটার পরিমাণ কিন্তু বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো এই রক্তরস বা প্লাজমা এটা একটা জলীয় পদার্থ থাকে আর কিছু কঠিন পদার্থ দ্বারা এই প্লাজমা গঠিত হয়ে থাকে। আর রক্তকণিকা যেটা, তার মধ্যে রয়েছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, আর শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। ঠিক আছে, এটা হলো রক্তকণিকার উপাদান বললাম। তো প্লাজমা আর রক্তকণিকা এই দুটো মিলিয়ে রক্ত তৈরি হচ্ছে। রক্তের মধ্যে যে প্লাজমা রয়েছে তার কিছু জলীয় অংশ রয়েছে, কিছু কঠিন পদার্থ রয়েছে, এবং রক্তকণিকার তিনটে অংশ রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো যেটাকে মানে লোহিত রক্তকণিকাকে আমরা কি বলে থাকি, যে রেড ব্লাড কর্পাসেলস, আর শ্বেত রক্তকণিকা বলা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, আর অনুচক্রিকাকে যেটাকে আমরা কি বলে থাকি, প্লেটলেট বলে থাকি। ঠিক আছে, যেটা যখন আমাদের ডেঙ্গু হয়ে থাকে তখন প্লেটলেটের পরিমাণ কমে যায়, এগুলো আমরা শুনেছি। তো সে প্লেটলেটই হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমরা প্লাজমা সম্বন্ধে পড়ব, যে প্লাজমা বিষয়টা কি বা রক্তের মধ্যে প্লাজমা যে রয়েছে তার কাজ কি, তার কতটা গুরুত্ব রয়েছে, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তারপর রক্তকণিকা এটা সম্বন্ধে আলোচনা করব। তো দেখো প্লাজমা যেটা, সেটা রক্তের একটা কি জলীয় অংশ বা তরল অংশ বলা যেতে পারে। ঠিক আছে, মানে তোমরা সাধারণভাবে দেখতে পাবে যে রক্ত যেটা রয়েছে, তোমরা যদি রক্ত দেখেছো, দেখবে কিছুটা অর্ধ তরল পদার্থ মানে থাকে রক্তের সাথে, সম্পূর্ণ একটা লাল জিনিস তো তোমরা দেখতে পাও না। তো সেটা হচ্ছে মানে তরল একটা অংশ, যেটাকে আমরা প্লাজমা বলছি, যেটা মানে সাধারণত বর্ণহীন, তবে বেশি পরিমাণে হয়ে গেলে বর্ণ ধূসর থেকে হলুদ বর্ণের হয়ে যায়। ঠিক আছে, তো এই যে প্রোটিনের মানে এই যে রক্ত প্লাজমা, সেটা কি হয়, যে ব্লাড ক্লটিং হয় না, ব্লাড ক্লটিং মানে রক্ততঞ্চন। তো রক্ততঞ্চনে সাহায্যকারী প্রোটিন অপসারিত করা হলে তো সেই তরলটাকে সিরাম বলা হয়ে থাকে। এটা হলো প্লাজমা। প্লাজমার যে কাজ সেটা হলো সিরাম অ্যালবুমিন মানে যকৃতে তৈরি হয়, এটি রক্ততঞ্চন ঘটায় এবং রক্তের দ্রাব গঠন করে থাকে। আর সেকেন্ড হলো যে সিরাম গ্লোবিউলিন। তো এটার দুটো ভাগ রয়েছে, একটা আলফা গ্লোবিউলিন আর একটা বিটা গ্লোবিউলিন। ঠিক আছে, আর গামা গ্লোবিউলিন, এই তিনটে ভাগ রয়েছে।
এটা হচ্ছে প্লাজমার দুটো কাজ বললাম। ফাইব্রিনোজেন কি? রক্তের সর্ববৃহৎ প্রোটিন যেটা যকৃতে তৈরি হয়ে থাকে, রক্ততঞ্চনে ভূমিকা নিয়ে থাকে বা রক্ততঞ্চনে সাহায্য করে থাকে। তো এই যে রক্তটা, এটা সম্বন্ধে যেটা জানলাম যে একটা হচ্ছে প্লাজমা আর একটা রক্তকণিকা। তো প্লাজমার কাজগুলো দেখলাম, এবার আমরা রক্তকণিকা সম্বন্ধে জানব। রক্তকণিকার মধ্যে রয়েছে কি কি? এখানে দেখতে পাচ্ছ যে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেলস। তো আরবিসির একটা মানে সায়েন্টিফিক নেম, সেটা কি হচ্ছে এরিথ্রোসাইট। ঠিক আছে। এই যে লোহিত রক্তকণিকা, এইগুলো সম্বন্ধে কিছু কিছু বৈশিষ্ট্য যেটা শ্বেত রক্তকণিকাতেও পড়বো এবং অনুচক্রিকাতেও পড়বো। ঠিক আছে। তো পরপর বলতে থাকবো এবং কিছু পার্থক্য রয়েছে, কিছু মানে একই জিনিস রয়েছে, তো সেগুলো সম্বন্ধে একটু জানবো। তো দেখো, প্রথমে যেটা বলা হয়েছে যে রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা বা কি বললাম এরিথ্রোসাইট। তো এই যে এরিথ্রোসাইট, এটা আকৃতি কীরকম হয়ে থাকে? তো তোমরা এখানে ছবি থেকে দেখতেই পাচ্ছ যে এটা গোলাকার বা দ্বি অবতল একটা আকৃতির কোষ। এই কোষগুলো খুবই ছোট হয়ে থাকে। ঠিক আছে। এবং সবথেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লোহিত রক্তকণিকা বেশিরভাগটাই মানে এটা হিমোগ্লোবিন দ্বারাই গঠিত। ঠিক আছে। হিমোগ্লোবিন যে রঞ্জক রয়েছে সেটা দ্বারা গঠিত, এবং এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়ে থাকে। এবং এই হিমোগ্লোবিনই যেটা অক্সিজেন কিন্তু বহন করে থাকে। ঠিক আছে। মানে অক্সিজেনের সংস্পর্শ এই হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের সারা শরীরে মানে ছড়িয়ে যায়। সেটাই হচ্ছে মানে হিমোগ্লোবিনের উপস্থিতি আরবিসিতে সব থেকে বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আরেকটা বিষয় জানার, যে লোহিত রক্তকণিকায় এর কি কি কাজ রয়েছে এটা জানতে হবে। এবং লোহিত রক্তকণিকার আরও কিছু বিষয়ে যেটা বললাম যে আরবিসিতে জানবো, ডাব্লিউবিসিতে জানবো এবং অনুচক্রিকাতেও জানবো। ঠিক আছে। আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস অপরিণত, এবং স্তন্যপায়ী প্রাণীদের আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে। নিউক্লিয়াস স্তন্যপায়ী প্রাণীদের শরীরে আরবিসিতে, লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। এখন নিউক্লিয়াস যদি না থাকে, তো তোমরা একটা জিনিস বুঝতেই পারছো যে নিউক্লিয়াস যদি না থাকে তার মানে সেখানে জিনগত বৈশিষ্ট্য বহনকারী যে মানে নিউক্লিয়াসের মধ্যেই তো সেটা থাকে। নিউক্লিয়াসই যদি না থাকে তাহলে সেখান থেকে আমরা কিন্তু ডিএনএ টেস্ট করতে পারবো না, তাই না? তো আরবিসিতে মানে রক্ত থেকে যদি বলে যে আরবিসির মাধ্যমে কারো ডিএনএ টেস্ট করা, সেটা কিন্তু ভুল কথা। ঠিক আছে। কারণ যেখানে নিউক্লিয়াসই নেই সেখানে আমরা ডিএনএ টেস্ট কীভাবে করব? কখনোই পসিবল না। এটা একটা কথা। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা আমরা মানে ছোটোবেলা থেকেই জেনে আসছি যে আরবিসির আয়ু কতদিন এবং ডাব্লিউবিসির আয়ু কতদিন, এগুলো আমরা পড়ে এসেছি। তো তাও একবার বলি যে আরবিসির আয়ু গড়ে 120 দিন। ঠিক আছে। আর আরবিসির যে স্বাভাবিক মানে পরিমাণ, যেটা একটা স্বাভাবিকভাবে উপস্থিত থাকার কথা, সেই স্বাভাবিক আনুমানিক পরিমাণ হচ্ছে 50,000। ঠিক আছে। 50 লাখ। তো এবার আমরা জানবো যে লোহিত রক্তকণিকার কি কি কাজ রয়েছে, মানে ফাংশনস অফ আরবিসি, এটা আমাদের জানতে হবে। তো লোহিত রক্তকণিকার কাজ কি? হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে যায় এবং কি হয় যে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে, এবং বিভিন্ন যে কলা কোষ বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেখানে ছড়িয়ে যায়। তো অক্সিজেনের সাথে যখনই যুক্ত হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে, তখনই আমরা কি অক্সিজেনটা পাচ্ছি। ঠিক আছে। আমাদের দেহে বিভিন্ন রকম যে শারীরবৃত্তীয় কাজ রয়েছে সেইগুলো সম্পাদন করার জন্য রক্তের মানে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ঠিক আছে। সেখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান কার রয়েছে? আরবিসি, বিকজ এর মধ্যে হিমোগ্লোবিন রয়েছে, আর হিমোগ্লোবিনের মধ্যেই অক্সিজেন রয়েছে। তো অক্সিজেনই যদি সারা দেহে জেনারেট না হয় তাহলে মানুষ তো কোনোভাবেই কোনো কাজ করতে পারবে না। তাহলে বুঝতেই পারছো যে লোহিত রক্তকণিকার গুরুত্বটা কতটা। আরবিসির ভেতরে আর কি আছে, যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। ঠিক আছে। এদের নিউক্লিয়াস যেমন
থাকে না, মাইটোকন্ড্রিয়াও তেমন থাকে না। তো সবাত শ্বসন এরা মানে ঘটাতে পারে না, অবাত শ্বসন ঘটায় এবং অক্সিজেনকে নিজেদের কাজে ব্যবহার করে না। ঠিক আছে, এটাই হলো আরবিসির একটা প্রাইমারি কাজ বলে দিই। ঠিক আছে, এবার আমরা জানবো যে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা এর অনুপস্থিতি বা পরিমাণ কমে যাওয়া বা কিছু অস্বাভাবিকতা হলেই তো মানুষের রোগের সৃষ্টি হয়। মানুষ আছে মানেই তার কিছু না কিছু রোগের সৃষ্টি হবেই। তো মানুষ কেন, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সেটা ঘটতে পারে। তো সেক্ষেত্রে যদি এরিথ্রোসাইটের কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় তাহলে কিছু রোগের সৃষ্টি হবে, সেটাই স্বাভাবিক। তার মধ্যে কি কি রয়েছে, সবথেকে আমরা যেটা ভালো মতো জানি যে অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়া রোগটা বলতে কি বোঝায়, যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বোঝায়। এবার রক্তাল্পতা বলতে রক্তে সবথেকে বেশি পরিমাণ আরবিসির থাকে, আরবিসির পরিমাণ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়াটা লক্ষ্য করা যায়। আচ্ছা, তারপর আমরা কি জানি যে হাইপোক্রোমিক মানে আরবিসিতে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তো তার কারণে হাইপোক্রোমিক নামক একটা অস্বাভাবিক রোগের সৃষ্টি হয়ে থাকে। থ্যালাসেমিয়া আমরা জেনেছি, তো থ্যালাসেমিয়াটা আমরা নাম তো শুনেইছি থ্যালাসেমিয়া। সেটা কি, যে হিমোগ্লোবিনে আলফা এবং বিটা গ্লোবিনের মানে শৃঙ্খলের সংশ্লেষ হ্রাস পায়। তো সেই কারণে হিমোগ্লোবিন সংশ্লেষের জিনগত ত্রুটির কারণে থ্যালাসেমিয়াটা ঘটে থাকে। এটা কিন্তু মানে এক প্রকার ওই জিনগত বৈশিষ্ট্য বহনকারী একটি রোগ। ঠিক আছে, মানে চট করে একটা মানুষের থ্যালাসেমিয়া হতে পারে না। তো এটা হলো আরবিসির অস্বাভাবিক জনিত কিছু রোগ। আর কি রোগ রয়েছে, যে পলিসাইথেমিয়া। ধরো পলিসাইথেমিয়া একটি রোগ। এক্ষেত্রে কি হয়, যে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। তো সেক্ষেত্রে যে রোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে পলিসাইথেমিয়া। আর সিকল সেল অ্যানিমিয়া, এটা তোমরা নাম হয়তো শুনেছো, যে সিকল সেল অ্যানিমিয়া। তো এক্ষেত্রে কি হয়, যে অস্বাভাবিক হিমোগ্লোবিনের উপস্থিতির লক্ষ্য করা যায়। যদিও এটা একটা বংশগত রোগ, কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে, মানে অস্বাভাবিকভাবে হিমোগ্লোবিনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে কি হয়, সিকল সেল অ্যানিমিয়া। তাহলে এরিথ্রোসাইটের অস্বাভাবিকতার জন্য কি কি রোগের সৃষ্টি হতে পারে এগুলো বললাম। আর লোহিত রক্তকণিকা সম্বন্ধে কি কি তোমাদের দিকে বললাম, যে নিউক্লিয়াস কিন্তু অনুপস্থিত থাকে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, যার কারণে কি অবাত শ্বসন ঘটায়। আর কি, যে এরিথ্রোসাইটের গড় আয়ু হচ্ছে 120 দিন। এবং এই যে লোহিত রক্তকণিকা বা আরবিসি এর স্বাভাবিক আনুমানিক যে সীমা, যেটা মানে নর্মালভাবে থাকা উচিত, সেটা হচ্ছে 50 লাখ। ঠিক আছে, এরপর আমরা জানবো যে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস। ঠিক আছে, তো এই হোয়াইট ব্লাড কর্পাসেলসকে আমরা এর একটা সায়েন্টিফিক নেম রয়েছে, এটাকে আমরা কি বলি, যে লিউকোসাইট। ঠিক আছে, লিউকোসাইট হলো এর সায়েন্টিফিক নেম। তো এক্ষেত্রে আমরা যেটা জানবো, যে পার্থক্যটা তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। দেখো, আরবিসিতে নিউক্লিয়াস অনুপস্থিত, কিন্তু ডাব্লিউবিসিতে বা হোয়াইট ব্লাড কর্পাসেলসে এখানে কিন্তু নিউক্লিয়াস উপস্থিত থাকে। এবং ডাব্লিউবিসির যে গড় আয়ু সেটা 1 থেকে 15 দিনের মতো হয়ে থাকে। ঠিক আছে, এবং এর যে আনুমানিক সীমা, মানে কতটা পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকতে পারে, সেটা হচ্ছে 10,000। মানে 10,000-এর মতো 10,000 পরিমাণ শ্বেত রক্তকণিকা রক্তের মধ্যে থাকাটা স্বাভাবিক। তার থেকে বেশি হয়ে গেলে যেমন অস্বাভাবিকতার সৃষ্টি হয়, কম হয়ে গেলেও অস্বাভাবিকতার সৃষ্টি হয়ে থাকে। এর বৈজ্ঞানিক আমরা কি বললাম, যে লিউকোসাইট। এবং এক্ষেত্রে লোহিত রক্তকণিকার যেহেতু হিমোগ্লোবিনের জন্যে রঞ্জক পদার্থ থাকার জন্য এটার বর্ণ লাল হয়ে থাকে, শ্বেত রক্তকণিকার কিন্তু হিমোগ্লোবিন থাকে না। এটা খুব তোমরা ভালোভাবেই জানো, তাও আবার বলে দিলাম, যে হিমোগ্লোবিন থাকে না বলেই এটা শ্বেত রক্তকণিকা হিসেবে পরিচিত। এবং এর গড় আয়ু কত, 1 থেকে 15 দিন হয়ে থাকে। এবার আমরা কিছু জানবো, যে লোহিত রক্তকণিকা সম্বন্ধে যেমন জানলাম, তেমন শ্বেত রক্তকণিকা সম্বন্ধে জানবো। যে শ্বেত রক্তকণিকার ভাগ রয়েছে, মানে কিছু দানাদার অংশ রয়েছে, কিছু দানাবিহীন অংশ রয়েছে। ঠিক আছে,
দানাদার যে অংশ রয়েছে তার মধ্যে হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। আর দানাবিহীন যে অংশ রয়েছে তার মধ্যে হচ্ছে লিম্ফোসাইট বা মোনোসাইট। এই যে লিম্ফোসাইট যেটার নামটা শুনলে, এই লিম্ফোসাইট কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার মানে একদম স্ট্রং রাখে। যদি লিম্ফোসাইটের পরিমাণ কমে যায় না, তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, ঠিক আছে। আর ইমিউনিটি পাওয়ার যদি কমে যায় তাহলে বুঝতেই পারছো বিভিন্ন ধরনের রোগ খুব সহজেই আমাদের শরীরে মানে বাসা বেঁধে বসবে একদম। তো এই লিম্ফোসাইট যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহে উপস্থিত থাকার জন্য। এবার আমরা জানবো যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল এর কি কি কাজ রয়েছে, ইওসিনোফিলের কি কি কাজ রয়েছে, বেসোফিলের কি কি কাজ রয়েছে, তারপর আমরা জানবো লিম্ফোসাইট এবং মোনোসাইট এগুলোর কি কাজ রয়েছে, ঠিক আছে। তো দেখো, নিউট্রোফিল হলো একটা মানে শ্বেতরক্তকণিকায় প্রায় 70% থাকে নিউট্রোফিল, ঠিক আছে। এই নিউট্রোফিলের কাজ কি হলো যে রক্তবাহের বাইরে অ্যাকিউট ইনফ্লামেশন সৃষ্টি করে থাকে, ঠিক আছে, অ্যাকিউট ইনফ্লামেশন সৃষ্টি করে থাকে। আর এর প্রধান কাজ হলো আক্রমণকারী যে সমস্ত অণুজীব রয়েছে তাদের দিকে মানে জাস্ট ধ্বংস করে দেয়। নিউট্রোফিল বাইরে থেকে ধরো কোনো অণুজীব মানে কি বোঝায়, ভাইরাস বা ব্যাকটেরিয়া, এগুলো দ্বারাই তো আমরা মানে রোগে আক্রান্ত হয়ে থাকি। তো সেইগুলোকে মানে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, এটাই হলো নিউট্রোফিলের কাজ। ইওসিনোফিল যেটা, সেটা শ্বেতরক্তকণিকায় মাত্র 2 থেকে 5% থাকে, ঠিক আছে। তো এর কাজ হলো কি, যে হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে থাকে। তো এটা আমাদের যে অ্যালার্জি হয়ে থাকে না, এই অ্যালার্জি থেকে আমাদের দিকে কিন্তু বাঁচিয়ে থাকে ইওসিনোফিল। বেসোফিল কি, যেটা শ্বেতরক্তকণিকায় খুবই সামান্য পরিমাণে থাকে, খুবই সামান্য, মানে 0.5%-এর মতো থাকে এই বেসোফিল। এর কাজ কিন্তু হচ্ছে যে রক্ততঞ্চন মানে রক্ততঞ্চনে বাধা প্রদানকারী যে সমস্ত মানে হেপারিন উৎপন্ন করে এবং হিস্টামিন এটা উৎপন্ন করে থাকে। তো হিস্টামিন বেশি পরিমাণে অ্যালার্জি অবস্থায় উৎপাদিত হয়ে থাকে। অর্থাৎ আমাদের শরীরে যখনই রক্ত তঞ্চন হওয়ার মানে প্রবণতা দেখা যায়, কথাটা বললে ভুল হবে। রক্ত তঞ্চন তো হতেই হয়, না হলে যে কোনো জায়গায় কেটে গেলে তাহলে তো রক্ত বহন হতেই থাকতো, রক্ত বাহিত হতেই থাকতো, সেটা তো কখনো হয় না, একটা সময় রক্ত তঞ্চন হয়ে যায় বা ব্লাড ক্লটিং হয়ে থাকে। তো হেপারিন এমন একটা প্রোটিন যেটা আমাদের এই রক্ত তঞ্চনে কিন্তু মানে বাধা দিয়ে থাকে। তো সেটা কে উৎপন্ন করে থাকে, বেসোফিল উৎপন্ন করে থাকে। এবং এটা একটা কথা মাথায় রাখতে হবে যে হেপারিন আমাদের শরীরে আছে বলেই আমাদের শরীরের ভেতরে কখনোই যদি মানে কি বলবো, তঞ্চন হয়ে থাকে, রক্ত তঞ্চনের যদি কিছু অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু হেপারিন একমাত্র প্রোটিন যেটা এই রক্ত তঞ্চনে বাধা দিয়ে থাকে। নাহলে আমাদের শরীরের ভেতরে যে কোনো জায়গাতে যদি রক্ত তঞ্চিত হয়ে যায়, তাহলে কি হবে যে ওই জায়গাটা দিয়ে রক্ত প্রবাহ আর কিন্তু ঘটতে থাকবে না। কোনো জায়গায় যদি রক্ত তঞ্চন শুরু হয়ে যায়, তাহলে সেখানটা দিয়ে রক্ত আর প্রবাহ হবে না। তখন কি হবে যে ওই যে শিরা বা ধমনী, সেটা আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করবে এবং তারপরে হঠাৎ করে ধমনী বা শিরা সেটা ফেটে যাবে, তাই না। ব্লাড প্রেশার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো সেই কারণে আমাদের শরীরের ভেতরে কি আছে, হেপারিন নামক একটা প্রোটিন রয়েছে যেটা কিন্তু মানে শরীরের ভেতরে রক্ত তঞ্চন হতে বাধা দেয়। কিন্তু যখনই রক্তটা বাইরে চলে আসে তখন বায়ুর সংস্পর্শে চলে আসে, তাই না। বায়ুর সংস্পর্শে যখনই চলে আসে তখন কিন্তু আমাদের ওই রক্তের মধ্যে উপস্থিত এই যে হেপারিন, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং সেটা নষ্ট হয়ে যায় বলেই রক্ত যখন বাইরে চলে আসে তখন রক্ত তঞ্চন হয়ে থাকে। কিন্তু ভেতরে তো এটা সম্ভব হয় না। তো সেই কারণে কি হচ্ছে যে রক্ত তঞ্চনে বাধা দিচ্ছে কি, এই হেপারিন, এবং যেটা উৎপন্ন করছে এই বেসোফিল, ঠিক আছে। আচ্ছা, আর কি আমরা জানবো যে মোনোসাইট এবং লিম্ফোসাইট। মোনোসাইট কি, যে মানে শ্বেতরক্তকণিকার দানাবিহীন বা অদানাদার অংশ, যেটা মানে শ্বেতরক্তকণিকার মধ্যে উপস্থিত থাকে এবং এর একটি প্রধান কাজ হলো যে অনাক্রমতায় বিশেষ ভূমিকা পালন করে বা ইমিউনিটি পাওয়ার এটা আমাদের বাড়িয়ে থাকে। আর কি, লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপন্ন করা, ঠিক আছে। অ্যান্টিবডি যদি না উৎপন্ন করতে পারে তাহলে আমাদের ওই বললাম যে
অনক্রমতা যদি না বৃদ্ধি করতে পারে, মানে অ্যান্টিবডি যদি না তৈরি করতে পারে আমাদের শরীরে, তাহলে তো আমরা ওই যে বিভিন্ন অণুজীবগুলো দ্বারা আক্রান্ত হচ্ছি, তাহলে আমরা মানে ক্রমাগত ওই রোগটার মধ্যেই থেকে যাব, রোগ থেকে কখনো বেরোতে পারবো না, তাই না? তো অ্যান্টিবডি তৈরি করার মানে এটা লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা পড়ব যে প্লেটলেট বা অণুচক্রিকা, এটা সম্বন্ধে আমরা জানবো। এই যে প্লেটলেট বা অণুচক্রিকা, এটা 3 থেকে 5 দিনের মতো এর আয়ু হয়ে থাকে, আর এর বৈজ্ঞানিক যে নামটা বা সায়েন্টিফিক নেম যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে থ্রম্বোসাইট। আনুমানিকভাবে আমাদের দেহে বা যে কোনো দেহে যে অণুচক্রিকা, তার নর্মাল যেটা রেঞ্জ থাকা উচিত সেটা হচ্ছে 2 লাখ, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি থাকা উচিত আরবিসি মানে লোহিত রক্তকণিকা, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অণুচক্রিকা, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস, ঠিক আছে? এবার আরেকটা বিষয় মাথায় রাখা উচিত যে অণুচক্রিকা এর কিন্তু নিউক্লিয়াস নেই, ঠিক আছে? তাহলে একমাত্র হলো ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস যার নিউক্লিয়াস উপস্থিত থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে অণুচক্রিকা এর মানে কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে কি যে প্লেটলেট থেকে যে থ্রম্বোপ্লাস্টিন সেটা রক্ত তঞ্চনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং রক্তবাহের প্রাচীরে যে ক্ষুদ্র ছিদ্র প্লাগ দিয়ে বন্ধ করে থাকে, মানে প্লেটলেট যে প্লাগ থাকে সেটার মাধ্যমে এই রক্ত প্রবাহের বাইরে ক্ষুদ্র যে ছিদ্র সেগুলোকে বন্ধ করে থাকে, যার ফলে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়, মানে এক প্রকার রক্ততঞ্চন বা রক্তক্ষরণ এটাকে বন্ধ করাই হলো অণুচক্রিকার প্রধান কাজ। আচ্ছা, প্লেটলেটের অস্বাভাবিকতার কারণে কিছু রোগ দেখা যায়, যেমন হচ্ছে যদি হঠাৎ করে প্লেটলেটের পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে কি হয়, থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে? থ্রম্বোসাইটোসিস নামক একটি রোগের সৃষ্টি হয়ে থাকে যদি হঠাৎ করে মানে এই অণুচক্রিকার পরিমাণ বা থ্রম্বোসাইটের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে কি থ্রম্বোসাইটোসিস। আবার যদি আমাদের শরীরে ধরো ডাব্লিউবিসির পরিমাণ যদি হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে যায়, মানে যতটা পরিমাণ থাকার দরকার 10,000 মোটামুটি থাকার দরকার, তো তার থেকে যদি বেড়ে যায় তাহলে কি হয় যে লিউকোসাইটোসিস, ঠিক আছে? যদি বেড়ে যায় লিউকোসাইটোসিস ঘটে থাকে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি জানলাম যে রেড ব্লাড কর্পাসেলস, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলস আর প্লেটলেটস এগুলো সম্বন্ধে আজকে জানলাম। আচ্ছা, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত থাকা উচিত। হিমোগ্লোবিন কোথায় থাকে আমাদের? আরবিসিতে থাকে, তাই তো? তো এই হিমোগ্লোবিনের স্বাভাবিক মান কতটা থাকা উচিত? 13 থেকে 15 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? পার ডেসিলিটারে 13 থেকে 15 গ্রাম হিমোগ্লোবিন থাকা উচিত। রক্ত শর্করা মানে আমরা ব্লাডে যে সুগার মাপি সেই সুগারে পিপি কতটা থাকা উচিত এবং ফাস্টিং কতটা থাকা উচিত। পিপি যেটা 80 থেকে 100 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত এবং ফাস্টিং 70 থেকে 110 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। তার থেকে যদি বেড়ে যায় তাহলে বলতে হবে যে ব্যক্তির দেহে রক্তে সুগার ধরা পড়েছে, সুতরাং তাকে একটা প্রপার ডায়েট মেনটেন করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা, আর কি বেসোফিল যেটা বললাম যে রক্তে আমাদের রক্ততঞ্চনে বিরোধী একটা প্রোটিন হেপারিন, যেটা মানে সংশ্লেষে সাহায্য করে থাকে। আর রক্তের যে কিছু গ্রুপ রয়েছে, এই গ্রুপটা নিয়ে আমি পরে একটা অন্য ক্লাসে তোমাদের সাথে আলোচনা করে দেবো। রক্তের গ্রুপ আর আরএইচ ফ্যাক্টর এটা নিয়ে আলোচনা করবো অন্য একটা ক্লাসে, পরের ক্লাসে আলোচনা করে দেবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখা উচিত যে আরবিসিতে কিন্তু মাইটোকন্ড্রিয়া নেই, নিউক্লিয়াস নেই, লাইসোজোমও নেই। লাইসোজোম কি করে যে লাইসোজোম আমরা তোমরা যদি আমার আগের ভিডিওতে দেখে থাকো তাহলে দেখতে পাবে যে লাইসোজোম কি হয় যে আত্মঘাতী থলি। তো এরা কি করে যে অংশগুলোকে ভক্ষণ করে নেয়, ঠিক আছে? যেগুলো মানে মৃত বা যা নিষ্ক্রিয়, যার কোনো কাজ নেই, ঠিক আছে, সেইগুলোকে কিন্তু লাইসোজোম ধ্বংস করে দেয়। তো এখন এই লাইসোজোমটা যদি আরবিসিতে না থাকে তাহলে আরবিসি 120 দিন তার আয়ু, তারপরে তো সে মারা যাবে। তো তারপরে তাকে তো ধ্বংস হতে হবে, নাহলে তো আমাদের সারা শরীরে মানে আরবিসি ঘুরে বেড়াবে, সেটা মানে মৃত একটা অংশ, সেটা আমাদের সারা দেহে ঘুরে বেড়াবে, সেটা কখনো তো পসিবল না। তো এই যে আরবিসি এটা প্লিহায় গিয়ে ধ্বংস হয়,
ঠিক আছে, আমাদের যে প্লিহা রয়েছে সেখানে গিয়ে আরবিসি ধ্বংস হয়, যেহেতু লাইসোসোম নেই আরবিসিতে। ঠিক আছে, তো এটাই তোমাদের সাথে আলোচনা করার ছিল, এতটা পর্যন্ত। তো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরের ক্লাসে আমরা ব্লাড সার্কুলেশন এটা সম্বন্ধে জানবো। আজকে তোমাদের ব্লাড কম্পোজিশনটা পুরোটা ডিটেলসে বোঝালাম। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের যেটা পরের ক্লাসে বলবো সেটা হচ্ছে যে কিছু লিম্ফ মানে লসিকা এগুলো সম্বন্ধে একটু আলোচনা করব, আর কিছু যোগকলা রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব, কিছু ব্লাড গ্রুপস রয়েছে সেখান থেকে কি কি অস্বাভাবিকতা সৃষ্টি হয়ে থাকে বা ব্লাড গ্রুপ সম্বন্ধে অনেক কিছু বলার আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। আর এইচ ফ্যাক্টর এগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো পরের দিন তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব ফার্স্ট সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন। তো ব্লাড সার্কুলেশন অনেকেই অনেক রকমভাবে জানো, তাও ব্লাড সার্কুলেশন তোমাদের সাথে আলোচনা করব পরের দিন। আপাতত ক্লাসটা এতটা পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ।